নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুকান্ত মজুমদারের একটা বিবৃতি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। কি বলেছেন তিনি? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন 24 তারিখ 30 মিনিট। তিনি কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর পূর্ব ভারতের উন্নয়নের প্রতিমন্ত্রী এবং তিনি উত্তরবঙ্গের সাংসদ। উত্তর পূর্ব ভারত, সেখানে যেসব প্রকল্প চলে কেন্দ্রীয় সরকারের, সেখানে সরকার 90% তার ব্যয়ভার বহন করে, আর সংশ্লিষ্ট রাজ্য সরকারকে 10% ব্যয়ভার বহন করতে হয়। কিন্তু অন্য রাজ্যের ক্ষেত্রে কি? যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি, কেন্দ্রীয় প্রকল্পের 60% কেন্দ্রীয় সরকার দেয়, 40% রাজ্যকে দিতে হয়। কিন্তু উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কেন্দ্রের ভাগ 90, রাজ্যের ভাগ 10। সুকান্ত মজুমদারের বক্তব্য যে উত্তরবঙ্গের জেলাগুলোকে উত্তর পূর্ব ভারতের উন্নয়নের পরিকল্পনার সঙ্গে যুক্ত করে দেওয়া হোক, তাতে এই রাজ্য সরকারের আর্থিক দায় কম হবে। উত্তর পূর্ব ভারতকে উন্নয়নের সড়কে নিয়ে যেতে কেন্দ্র বদ্ধপরিকর। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার উত্তর পূর্ব ভারতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। সেই প্রেক্ষিতে যদি উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করা যায়, তাহলে সেখানকার উন্নয়নের মডেল থেকে উত্তরবঙ্গ উপকৃত হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক দায়ভারও অনেক কমবে। অমনি হই 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 শুরু হয়েছে যে বিভাজনের রাজনীতি, উত্তরবঙ্গকে বাংলা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা। দেখুন, কোনো রাজনৈতিক দলের নেতারা এত বোকা নন, সুকান্ত মজুমদার তো ননই, তিনি উত্তরবঙ্গের মানুষ হতে পারেন যে তিনি খোলাখুলি বঙ্গভাগের কথা বলবেন। বিজেপির অনন্ত মহারাজ টাইপের কিছু নেতা, যারা গ্রেটার কোচবিহার, সেটা কেন্দ্রশাসিত অঞ্চল, তাকে উত্তর পূর্বের সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি তোলেন। অনন্ত মহারাজের রাজনীতি খুব গোলমেলে। তিনি ঝোলের লাউ অম্বলের কদু, যেখানে যেমন তার নিজের স্বার্থ সুরক্ষিত থাকে, ঠিক সেই রকম একটা অবস্থান তিনি নেন। তিনি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন, আবার অমিত শাহের সঙ্গে দেখা করেন। তিনি বার্গেনিং পলিটিক্স করেন, বলতে পারেন ব্ল্যাকমেলিং পলিটিক্স করেন। রাজবংশী বোর্ডের একটা ক্ষুদ্র অংশের তিনি নিয়ন্ত্রক। রাজবংশী বোর্ড পুরোটা অনন্ত মহারাজের কথায় নিয়ন্ত্রিত হয় না, খুব অল্প শতাংশ হয়, কিন্তু সেটাও ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। উত্তরবঙ্গ কুচবিহারের নিশীথ প্রামাণিকের পরাজয়ের পিছনে অনন্ত মহারাজের ভূমিকা আছে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারে গিয়ে অনন্তর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন। অনন্ত আবার বিজেপির রাজ্যসভার সাংসদ। তার অভিযোগ ছিল তাকে বিজেপি সভা সমিতিতে ডাকে না, বক্তৃতা দিয়ে ডাকে না। প্রধানমন্ত্রী যখন কুচবিহারে ভোটের প্রচারে এসেছিলেন রাসলীলা ময়দানে, তখন অনন্তকে আমন্ত্রণই জানানো হয়নি। এসব ক্ষোভ ছিল। অনন্ত তাই নিশীথ প্রামাণিককে শিক্ষা দিয়েছেন, তাই কৃতজ্ঞতা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। কিন্তু সুকান্ত মজুমদার অনন্ত মহারাজের মতো কুচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার কথা বলেন। তিনি একটা প্র্যাকটিক্যাল প্রপোজাল দিয়েছেন। হ্যাঁ, একটা বিতর্কিত প্রপোজাল, কারণ তৃণমূল বলবেই যে বাংলা ভাগের চক্রান্ত করছে। এখানে বাংলা ভাগের কোনো প্রশ্ন নেই। দেখুন, অবহেলিত উত্তরবঙ্গ, এই কথাটা আমরা বিগত 6 দশক ধরে শুনছি, এখনো শুনছি। মমতা বন্দ্যোপাধ্যায় কতবার উত্তরবঙ্গে গেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ আছে, মন্ত্রী আছে, ওই কাঞ্চন কন্যা বলে সেক্রেটারিয়েট আছে, কিন্তু উত্তরবঙ্গের কি উন্নতি হয়েছে? কিছু কি বলবো, টুরিস্ট লজ, কিছু ভালো হোটেল। উত্তরবঙ্গে টি, ট্যুরিজম, টিম্বার, 3টে টি। ট্যুরিজমের পরিকাঠামোয় কিছু উন্নতি হয়েছে, কিন্তু চা বাগানে শ্রমিকদের মজুরি নিয়ে ডিসপিউট আছে, অনেক চা বাগান বন্ধ হয়েছে। উত্তরবঙ্গে কোনো ভারী শিল্প নেই, বড় শিল্প নেই। শিলিগুড়ি একটা ট্রেডিং হাব। এখন কেন্দ্রীয় সরকার যদি ওখানে বিনিয়োগ করে, তার সুফল তো পাবেই উত্তরবঙ্গের মানুষ। আমার মতে সুকান্ত বাবুর
প্রস্তাবটাকে উত্তরবঙ্গের সার্বিক ডেভেলপমেন্টের আঙ্গিকে দেখা উচিত। তিনি কখনোই উত্তরবঙ্গকে আলাদা করার দাবি করেননি, করতে পারেন না। আমরা সবাই অখণ্ড বঙ্গের পক্ষে, পিরিয়ড। এটা নিয়ে আশা করি কারুর মনে কোনো ধরনের প্রশ্ন নেই। কুচবিহার থেকে কাকদ্বীপ, কুচবিহার থেকে সাগর এক পশ্চিমবঙ্গ, এতে কোনো ভাগাভাগির বিষয় নেই। যে ভাগাভাগির কথা বলবে আমরা তার বিরোধিতা করব। কিন্তু সুকান্ত বাবু ভাগাভাগির কথা বলেননি, তৃণমূল গুলিয়ে দিতে চাইছে। যেহেতু 6টা আসনে বিজেপি জিতেছে, তৃণমূল শুধু একটা আসন, 6টা আসনে তৃণমূল জিতেছে, এই বিজেপি জিতেছে, তৃণমূল একটা আসন পেয়েছে। তাই তৃণমূল মরিয়া ওখানে পায়ের তলায় মাটি খুঁজে পেতে। বিধানসভা ভোট আছে, তাই যতভাবে উত্তরবঙ্গের মানুষের কাছে বিজেপিকে বাংলা বিরোধী, বাজেটে উত্তরবঙ্গের জন্য কিছু নেই, এই সব বলে মানুষের মনকে বিজেপির থেকে একটু ঘুরিয়ে দেওয়া যায়। দ্যাটস অল। তৃণমূলও জানে সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার কথা বলেনি, তিনি ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে বলেছেন, যেহেতু তিনি নিজে উত্তর পূর্ব ভারত মন্ত্রকের প্রতিমন্ত্রীও। আমার মনে হয় যে এখানে বিষয়টাকে নিয়ে জলঘোলা করা, বিতর্ক সৃষ্টি করা অনাবশ্যক। দেখুন, পুজোর আর হাতে গোনা কয়টা দিন বাকি। মুখ্যমন্ত্রী 85,000 টাকা দেবেন বলেছেন, 365 কোটি টাকা লাগবে। মুখ্যমন্ত্রীর যুক্তি 50,000 কোটি টাকার ব্যবসা হয়, তাই পুজো কমিটিগুলোকে সাহায্য করা সরকারের কর্তব্য। বহু মানুষের সম্বৎসরে রুটি রুজির যোগান দেয় শারদোৎসব, এগ্রি। আমার এই পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়াতে আমার ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই, কিন্তু তেলা মাথায় তেল কেন ঢালবো? যাদের বাজেট কোটি কোটি টাকা, তারা কেন স্বেচ্ছায় বলবেন না যে আমাদের এই অনুদান দরকার নেই? যেমন সন্তোষ মিত্র স্কোয়ার বলে, সেই সন্তোষ মিত্র স্কোয়ার আগের বার রাম মন্দির করলো, তার আগের বোধহয় লালকেল্লায় লেজার শো হয়েছিল, কাতারে কাতারে মানুষ আসেন। পার্কটা খুব বড় নয়। এখন মুচিপাড়া থানা সন্তোষ মিত্র স্কোয়ারকে চিঠি দিয়ে প্রথমত থিম জানাতে বলেছে। থিম ওরা সবাই জেনেও গেছে, লস ভেগাস। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তো 36 এই পিক আওয়ারে কতজন স্বেচ্ছাসেবক, যখন পিক আওয়ার নয় কতজন স্বেচ্ছাসেবক, 36টা সিসি ক্যামেরা বসাতে হবে, সামনের মাঠে নাগরদোল্লা হবে না, পুজোর মাঠে স্টল বসবে না, এন্ট্রান্স বড় করতে হবে, মণ্ডপের মধ্যে পুলিশ যাতে মনিটরিং করতে পারে তার ব্যবস্থা করতে পারে, এক গুচ্ছ নিয়ম কানুনের কথা বলেছে। আসলে সন্তোষ মিত্র স্কোয়ার কার্নিভালেও যোগ দেয় না, কাতারে কাতারে মানুষ আসে। তৃণমূল নেতাদের পুজোয় যা বিরয়, সন্তোষ মিত্র স্কোয়ার অনেক ক্ষেত্রে তাদেরকে পিছিয়ে দেয়। যেমন চেতলগ্রণী বলুন, সুরুচি বলুন, শ্রীভূমি বলুন, সন্তোষ মিত্র স্কোয়ারের সঙ্গে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়। এখন মানুষ কোন পুজোয় কোন বছর সব থেকে রেকর্ড পরিমাণে গেছেন সেটা নিয়ে দাবি পাল্টা দাবি থাকে, কিন্তু বেছে বেছে সন্তোষ মিত্র স্কোয়ারকে কেন টার্গেট করে, এটাই তো প্রশ্ন। মুখ্যমন্ত্রী বলেছেন যে সুজিত বসুকে যে ভিআইপি রোড যেন যানজট মুক্ত থাকে। আচ্ছা, শ্রীভূমির পুজোটা হয় একটা গলির মধ্যে, মাঠ টাটের বালাই নেই, রাস্তাটাও খুব চওড়া নয়, সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে ভিআইপি রোডকে যানজট মুক্ত করতে হবে। ঠিক আছে, বা পুলিশ কি কখনো সেই পুজোর উদ্যোক্তাদের এইভাবে বলে এটা করতে হবে সেটা করতে হবে? বলে না। প্রশ্নটা হচ্ছে এখানে শ্রীভূমির পুজো যেখানে হয় সেটাও খুব চওড়া রাস্তার মধ্যে নয়, বরং তো সন্তোষ মিত্র স্কোয়ার মাঠের মধ্যে হয়। শ্রীভূমি পুজোর সামনে ভিআইপি রোড, 2 বছর আগে আমরা দেখেছি কি অবস্থা হয় যানজটে। লোকে নির্দিষ্ট সময়ে বিমান ধরতে পারেন না, 4 ঘন্টা আগে বেরিয়েও আপনি
বিমানবন্দরে ঠিক সময় পৌঁছতে পারবেন কোনো গ্যারান্টি নেই। তারপর সেই সম্ভবত 22 সালে সেই লেজার করেছিল, বিমান চলাচলে বিঘ্ন হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তারপর মুখ্যমন্ত্রী সুজিতকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন, কিছুটা নিয়ন্ত্রণে হয়। এবারও তিনি আগ বাড়িয়ে বলেই দিয়েছেন যে ভিআইপি রোডকে যানজট মুক্ত করতে হবে, নইলে নাকি পুজোকে ব্ল্যাকলিস্টেড করে দেবে। সব ঠিক আছে, কিন্তু পুলিশ কি কখনো শ্রীভূমির পুজোর উদ্যোক্তাদের চিঠি দিয়ে জানতে চায় এই করতে হবে ওই করতে হবে? এত কিছু বলে। নিরাপত্তা সবার আগে মানুষের, সেই জন্য কেউ কোনো কম্প্রোমাইজ করবে না। সন্তোষ মিত্র স্কোয়ারও বলেছে, কিন্তু এটা কার্যত কি বলবো, এটা মানতেই হবে গোছের নির্দেশাবলী। একটা আলোচনার জায়গা থাকবে, পুজো কমিটির একটা বক্তব্য থাকবে, পুলিশের একটা বক্তব্য থাকে, তার মধ্যে থেকে তো একটা ঐক্যমত্যে আসতে হবে। সেটাই তো কাঙ্ক্ষিত। সজল ঘোষ বিজেপির কাউন্সিলর, সরকারের বিরুদ্ধে সবসময় সরব, সেই জন্য কি পুলিশ প্রশাসনের চোখ কুশল? এই প্রশ্নটা ঘুরে ফিরে উঠছে, এটাকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ সন্তোষ মিত্র স্কোয়ার নিজেরাই একটা কার্নিভাল করে, ওই অনুদান নেয় না, বিপুল সমারোহে পুজো করে। 23 সালের পুজোয় উদ্বোধন করেছিলেন অমিত শাহ। চতুর্দিকে তৃণমূলের নেতাদের পুজো নিয়ে দাপাদাপি, তার মধ্যে একটা বিচ্ছিন্ন বদ্বীপের মতো দাঁড়িয়ে আছে সন্তোষ মিত্র স্কোয়ার। তাই কি সন্তোষ মিত্র স্কোয়ারকে টার্গেট করা হচ্ছে? নানা রকম বিধি নিষেধের জালে বেঁধে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো দেখতে আসার আগে দুবার ভাবে, দূর ওখানে গেলে অনেক ঝামেলায় পড়তে হতে পারে, তাতে সেই পুজোর জৌলুস হারাতে পারে, ভিড় কমতে পারে, স্পন্সরদের পৃষ্ঠপোষকতা কমে যেতে পারে। এই ধরনের নানা প্রশ্ন উঠছে পুজোর কলকাতা। আবার বলছি, মানুষের নিরাপত্তার জন্য প্রশাসন যে ব্যবস্থা নেবে তাকে স্বাগত জানাতে হবে, কিন্তু সবার ক্ষেত্রে যেন নিয়ম এক থাকে, কাউকে যেন আলাদা করে খাতির না করা হয়। কোনো পুজোর কর্তা শাসক দলের মাতব্বর, তিনি যেন নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবার সাহস না পান। একজন সহনাগরিক হিসাবে এই প্রত্যাশা আমাদের আছে প্রশাসনের কাজে। মুখ্যমন্ত্রী একটা কমিটি করেছেন, প্রাক্তন বিচারপতি অসীম রায় আছেন, ডিজি আছেন, কমিশনার আছেন, স্বরাষ্ট্র সচিব আছেন, যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবে। পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ, হাই রোডে বেআইনিভাবে ট্রাক থেকে পয়সা নেওয়া, পুলিশের অতি সক্রিয়তা, থানার লকআপে অত্যাচার, ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে। পুলিশ যদি ঠিক থাকে সেটা শাসক দলের সুনাম হয়, আর পুলিশ যদি দলদাস হয় তার দায় ভোটে শাসক দলকে নিতে। আবার পুলিশকেই তিনি 32 কোটি টাকা দিয়ে পুরস্কৃত করেছেন ভালো কাজের জন্য। ওসি লেভেল পর্যন্ত 1 মাসের বেতন, তারপরে 7,500। সরকারি কর্মচারীরা কাজ করেনি, শিক্ষকরা কাজ করেনি, তারা বঞ্চিত, শুধু পুলিশ। এখন এই ধরনের কমিটি টমিটি ঠিক আছে, অ্যাপারেন্টলি ভালো লাগে, কমিটি ফাংশন করলে বোঝা যাবে এই কমিটি কতটা এফেক্টিভ। মানুষ অভিযোগ জানালো, সেই অভিযোগের সত্যি কি কোনো নিষ্পত্তি হচ্ছে, নাকি এগুলো 2026-এ ভোটের আগে মানুষের চোখে ধুলো দেওয়ার একটা প্রয়াস? সময় না গেলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।